গোবরগুলো সব উড়ে গেল, এমনটা তো হয় না আসলে। সো সব ক্ষেত্রে পানিতে হিট দেওয়াটাই আসলে সমাধান না। যেমন স্থায়ী ক্ষরতার ক্ষেত্রে হিট দিলে হয় না, সেই ক্ষেত্রে কি করতে হবে, সোডিয়াম কার্বনেট অ্যাড করতে হবে। এগুলো কিন্তু এমসিকিউ এ অনেক বেশি ইম্পর্টেন্ট। কি করতে হবে, সোডিয়াম কার্বনেট অ্যাড করতে হবে। কেন সোডিয়াম কার্বনেট অ্যাড করলেই কি হবে, ভালো করে লক্ষ্য করেন, ভালো করে লক্ষ্য করেন, এখানে ভুলভাল দেখেন, ভালো করে বুঝছেন। স্থায়ী ক্ষরতার জন্য কারা দায়ী বলেন, স্থায়ী ক্ষরতার জন্য কারা দায়ী বলেন। স্থায়ী ক্ষরতার জন্য দায়ী হচ্ছে, বলতে পারি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড দায়ী, অথবা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড দায়ী, অথবা হচ্ছে আমি এখানের মধ্যে বলতে পারি আয়রন ক্লোরাইড দায়ী। সো এইগুলা দায়ী যেহেতু এইগুলা, তার মানে এইগুলাকে যদি আমি দূর করতে চাই, আমাকে আসলে ক্লোরিন, এই যে এদের মাঝখানে ভালোবাসার বন্ধনটা ফাট ধরাতে হবে, বন্ধনটা ভাঙতে হবে। আমি আবারও রিপিট করতেছি, যদি আমরা ক্যালসিয়াম এবং ক্লোরাইডটার মাঝখানে বন্ধনটা ফেটে দিতে পারি, এই ক্যালসিয়ামরে এক পাশে নিয়ে আসবো, ক্লোরিনরে এক পাশে নিয়ে আসবো, তাহলেই তো স্থায়ী ক্ষরতা দূর হয়ে যাবে। কেন, কারণ হচ্ছে ক্যালসিয়াম এবং ক্লোরিন একসাথে জট মিলেই তো জীবনটা ধ্বংস করে দিছে পানির। তার মানে প্রথম টার্গেট হচ্ছে ক্যালসিয়ামের কাছ থেকে ক্লোরিন আলাদা করা, ম্যাগনেসিয়ামের কাছ থেকে ক্লোরিন আলাদা, আয়রন থেকে ক্লোরিন যদি আলাদা করতে পারি কোনো রকমে, তার মানে স্থায়ী ক্ষরতাটা দূর হয়ে যাবে। সো আমরা দেখি এই জায়গার মধ্যে দেখি কিভাবে দূর করা যায়। এই যে দেখেন কিভাবে দূর করা যায়, এই যে দেখেন ক্যালসিয়াম ক্লোরাইডটার কথা চিন্তা করো, ক্যালসিয়াম ক্লোরাইড। এখন সোডিয়াম কার্বনেট যখন দিয়ে দিব, সোডিয়াম কার্বনেট যখন দিয়ে দিব, এই সোডিয়ামের কার্বনেট হচ্ছে ওই রূপবতী রাজকন্যা, সেই রাজকন্যা, সে আসলে এখানের ক্যালসিয়ামটাকে ডাক দিবে, কিন্তু এটা হচ্ছে একটা রাক্ষস। জলপুরি উপরের দিকে পরি, বাট নিচের দিকে রাক্ষস। সো এই কার্বনেট এই ক্যালসিয়ামকে ডাকবে, বলবে আসো 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 আসো, ক্লোরিনকে ছেড়ে আমার কাছে চলে আসো। এ তো চলে আসবে। সো এই ক্যালসিয়াম যদি কার্বনেটের কাছে চলে যায়, আমাদের টার্গেট তো পূর্ণ, উই আর সাকসেস। কেন, কার্বন আর ক্লোরিনের মাঝখানে ফাটল সৃষ্টি করতে হবে, তাই না? না না না, বেস এইটা কি, সোডিয়াম কার্বনেট এটা কি, এটা তো বেস, এটা কি, এটা তো ক্ষার। দেখেন এখন সোডিয়াম এই জায়গার মধ্যে ভালো করে লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে এই জায়গার মধ্যে দেখেন, সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং কার্বনেট, এই দুইটা মিলে কি হবে, ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। এবং এই যে সোডিয়াম বাবাজি, এ ক্লোরিনের সাথে মিলে কি হবে, সোডিয়াম ক্লোরাইড। তার মানে আমার এই জায়গার মধ্যে একটা ব্যাপার বুঝতেই পারতেছি, আমরা এই জায়গার মধ্যে আমাদের একটা ব্যাপার বুঝতেই পারতেছি, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটটাকে আমরা সাকসেসফুলি আলাদা করে ফেলছি। তার মানে ব্যাপারটা হচ্ছে যে এই যে পানির ক্ষরতার জন্য এরা দায়ী, যারা বুঝেন নাই আমি আবারও বুঝাচ্ছি, পানির ক্ষরতার জন্য এরা দায়ী। পানির ক্ষরতার জন্য যেহেতু এরা দায়ী, আমাদের প্রথম টার্গেট হচ্ছে পানির ক্ষরতা যদি আমি দূর করতে চাই, মানে এরা পানির ক্ষরতার জন্য দায়ী। সো পানির যদি এইগুলাকে দূর করতে চাই, এখান থেকে ক্যালসিয়ামটা এবং ক্লোরিনটাকে আলাদা করতে হবে, দুই প্রান্তে নিয়ে যেতে হবে। সো এখানের মধ্যে ক্যালসিয়াম এবং ক্লোরিনটা একসাথে। সো ব্যাপার হচ্ছে ক্যালসিয়াম এবং ক্লোরিন যেহেতু একসাথে, আলাদা কিভাবে করতে পারি, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে। ক্যালসিয়াম কার্বনেট দিলে কি হইলো, এই যে কার্বনেট অংশটুকু, এই ক্যালসিয়াম অংশটুকু নিয়ে দৌড় মেরে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে। তার মানে ক্যালসিয়াম তো আলাদা হয়ে গেল, কার কাছ থেকে, ক্লোরিনের কাছ থেকে। যদি আলাদা হয়ে যায় তাহলেই তো আসলে এটার ক্ষরতাটা দূর হয়ে গেল, আমার কথা বুঝলে বলেন হ্যাঁ ভাই বুঝছি, বুঝলে বলেন বুঝছি ভাই। হ্যাঁ দুইটা, এখানে যেহেতু এখানেও দুইটা সোডিয়াম, এখানেও দুইটা ক্লোরিন, আমি সমতা দেইনি, এখানের মধ্যে দুইটা। হ্যাঁ নেন, কথা বুঝতে পারছেন? সেম ভাবে দেখেন, সেম ভাবে আপনি যদি এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কথা বলেন, এই যে দেখেন ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কথা বললেও আমাদের টার্গেট হচ্ছে ম্যাগনেসিয়ামটা থেকে ক্লোরিনটাকে আলাদা করা। সো এখানের মধ্যে যদি আমরা সোডিয়াম কার্বনেট দেই, তাহলে কি হবে, এই যে বাবাজি ম্যাগনেসিয়াম বাবাজি দৌড় মারবে কার্বনেট বাবাজির সাথে, ম্যাগনেসিয়াম বাবাজি দৌড় মারবে কার সাথে,
কার্বনেট বাবাজির সাথে। তার মানে ব্যাপারটা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে ম্যাগনেসিয়াম এবং ক্লোরিনটাকে আলাদা করে দেওয়া। কারণ কি, স্থায়ী ক্ষরতার জন্য দায়ী হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। স্থায়ী ক্ষরতার জন্য দায়ী হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে এটা যেহেতু দায়ী, এদেরকে যদি আলাদা করে ফেলতে পারি, এদেরকে যদি ভেঙে চুরে আলাদা করে ফেলতে পারি, যেমন আমি যদি বলি যে ধরেন আপনার পরীক্ষার জন্য ভালো প্রভাবক হচ্ছে একটা কলম। সো কলমটাকে যদি এভাবে ভেঙে ফেলি, তাহলে আপনি লিখবেন কিভাবে, পরীক্ষা দিবেন কিভাবে? পরীক্ষা তো গোল্লা পাবেন, লিখবে পারবেন না। তাহলে দায়ী কোনটা? দায়ী আজান বিরতি দেই বাবা। এইটা রিঅ্যাকশনটা পূর্ণ করেন, এখানে কি হবে? যাক, আমার কথাবার্তা কি বোঝা গেছে? এই যে এটার কিছু করতে হবে না, এটা পানির মধ্যে এমনিতেই চলে যাবে, এটা পানির আর কোনো ক্ষতি করতে পারবে না। এই যে অনেকে বলতেছে ভাই এইটা কি হবে, এটা কিছু হবে না, পানির সাথে মিশে যাবে। এইটা তো আর ক্যালসিয়াম কার্বনেটটা তো আসলে ক্ষতি করতেছে না, ক্ষতি করতেছে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। সেইম ভাবে আমার স্থায়ী ক্ষরতা হিসেবে দায়ী ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তার মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা যেহেতু দায়ী, আমাকে এটাকে ভেঙে চুরে ফেলতে হবে। এটা কিভাবে ভাঙতে পারি? সোডিয়াম কার্বনেটের সাহায্যে। কেমনে? এই সোডিয়াম কার্বনেট দিলে ম্যাগনেসিয়ামের ফার্স্ট পার্টটা দৌড়ায় কার্বনেটের সাথে। তার মানে এখানের মধ্যে উৎপন্ন হবে এটা কি? এখানের মধ্যে উৎপন্ন হবে হচ্ছে ম্যাগনেসিয়াম আর কার্বনেট মিলে ম্যাগনেসিয়াম কার্বনেট। সেম ভাবে এই যে দেখেন ক্লোরিন আর সোডিয়াম মিলে 2 মোল সোডিয়াম ক্লোরাইড। এবং এই যে দেখেন আমরা সার্থক হইছি, আমাদের জিনিসপত্র সফল। আমি কি বোঝাইতে পারছি পোলাপান? আমি কি বোঝাইতে পারছি নাকি হ্যাঁ দাঁড়ায় আছেন? বুঝতে হবে কিন্তু বাবা। দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে সায়েন্স যেহেতু নিছেন, সো নিজেকে চান অবশ্যই ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা হচ্ছে ওই লেভেলে দেখতে, তাই না? ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, আরো কত কিছু হবেন। আচ্ছা, খুবই ভালো কথা। সো আপনি যদি ওই লেভেলটাকে নিজেকে নিয়ে যেতে চান, আপনার মাথার থিঙ্কিং লেভেলটা কিন্তু সেই পর্যন্ত বাড়াতে হবে। সো আপনি যদি চিন্তা করেন ভাইয়া যদি একটু সে ভাত খাওয়ায় দেয় তাহলেই ভাত খাবো, তাছাড়া ভাত খাবো না, তাহলে কিন্তু হবে না। সো ব্যাপারটা হচ্ছে নিজের গরজ থাকতে হবে, নিজের পড়াশোনার প্রতি আগ্রহ থাকতে হবে, নিজেকে বুঝতে হবে। আসলে নিজের বুঝটা নিজেকে বুঝতে হবে, ঠিক আছে? নিজের বুঝটা নিজেকে বুঝতে হবে, কারণ যে তোমাকে বুঝায় সেই তো নিজের বুঝ বুঝে না। আমি মনে বুঝাইতে পারলাম না। সো ব্যাপারটা হচ্ছে যে নিজের বুঝ সবার সময় নিজে, আমরা শুধুমাত্র বুঝাইতে পারি যে এইটা করবা, ওইটা করবা, এটা করবা না, আমরা শুধু বলতে পারি, আমরা আপনাদের দ্বারা করাই নিতে পারি না।
ঠিক আছে, কথা কি বুঝতে পারছেন আমার? সো এই জায়গার মধ্যে একটা জিনিস মনে রাখবেন, সবসময় নিজের বুঝটা নিজেকে বুঝতে হবে। ভাইয়া কম বুঝছি, বুঝতে পারি নাই, বুঝতেছি না, ভাল লাগতেছে না, কি করব। ভাইয়া এইসবের টার্ম না এখন। আমাদের সময় আমি কিভাবে পড়ছি আমি বলি, আমি টিচারের কাছে ওইভাবে বুঝতামই না, আমি ওইখানে টিচারের পড়া বুঝতামই না বাবা। যে আমি কি করতাম, বাসায় বসে বসে রিডিং পড়তাম, তবু পড়ে আসছি, সবগুলোতে আলহামদুলিল্লাহ এ প্লাস পাইছি, কখনো মিস যায় নাই। সো ব্যাপারটা হচ্ছে বুঝতে হবে, নিজের পরে না বুঝলে নিজের মাথাটাকে খাটাইতে হবে সবসময়। আপনাকে ওই যে একটা মাঝখানে ভাইরাল হয়েছিল না, আমার তো সেই সময় বিবেক কাজ করে নাই, আমার তো সেই সময় আবেগ কাজ করছে, বিবেক কাজ করলে কি আর আমি এমন করতাম, আমি কি বলছি আমি নির্দোষ। এই যে ব্যাপারটা এরকম। আচ্ছা, খুবই ভালো কথা। সো ব্যাপারটা হচ্ছে এরকমই। হ্যাঁ, সেইম ভাবে অনেকে বলতেছেন কি যে ভাইয়া ক্যালসিয়ামের ক্ষেত্রে, আচ্ছা এইগুলা কি স্থায়ী ক্ষরতার জন্য দায়ী কিনা আমাকে বলেন একটু। ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট এবং ফেরাস সালফেট, এরা কি স্থায়ী ক্ষরতার জন্য দায়ী কিনা? যদি দায়ী হয় হ্যাঁ ভাইয়া দায়ী, যদি না হয় তাহলে বলবেন যে না ভাইয়া দায়ী না। বলেন বলেন ভাইয়া, 2 লিখা হবে কেন সোডিয়াম ক্লোরাইডে? ভাইয়া ওইখানে দেখো ক্লোরিন 2টা আছে, সোডিয়ামও আছে 2টা, বিক্রিয়ায় দেখো 2টা সোডিয়াম আছে, 2টা ক্লোরিন আছে, তাই আসলে এখানের মধ্যে 2 দিয়ে 2টার সামনে একসাথে 2 দিয়ে দিছি, যাতে ডান পাশের সোডিয়ামের সংখ্যা এবং বাম পাশের সোডিয়ামের সংখ্যাটার মিল পাওয়া যায়। কেমন? বোঝা গেছে কি যায়নি? বলো বলো। ঠিক আছে, ভেরি গুড। এই যে এর আগে যেমন ক্লোরিন গুলা লিখলাম, সেগুলো যেমন স্থায়ী ক্ষরতার জন্য দায়ী, সেম ভাবে এখানে সালফেট, এখানে সালফেট, এখানে সালফেট গুলো কিসের জন্য দায়ী? স্থায়ী ক্ষরতার জন্য দায়ী। সো এইগুলোর জন্য, এইগুলোকেও যদি আমি কি করতে চাই, স্থায়ী ক্ষরতা দূর করতে চাই, এখানের মধ্যে আমি কি দিব বলো তো? এখানের মধ্যে আমি কি দিতে পারি বলো? এই যে এইগুলো পানির মধ্যে স্থায়ী ক্ষরতা সৃষ্টি করে, সো পানি থেকে এইগুলোকে দূর করতে চাই। দূর করার অর্থটা হচ্ছে ক্যালসিয়াম এবং সালফেটকে আলাদা করব, ক্যালসিয়াম থেকে সালফেটটাকে আলাদা করব, ম্যাগনেসিয়াম থেকে সালফেটটাকে আলাদা করব, আয়রনটাকে সালফেট থেকে আলাদা করব। কিভাবে করতে পারি আমাকে একটু বলেন। কিভাবে করতে পারি বলেন 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 বলেন। কি দিতে পারি বলেন, এখানের মধ্যে কি দিতে পারি বলেন। একটু আগেও কিন্তু দিছি, আমি একটু আগেও করছিলাম, তাই না? ভেরি গুড ভেরি গুড। এখানের মধ্যে আমরা কি দিতে পারি? আগের মতো সোডিয়াম কার্বনেট দিতে পারি। সো সোডিয়াম কার্বনেট দিলে কি হবে আসলে? সোডিয়াম কার্বনেট দিলে আমরা দেখি আসলে ক্যালসিয়াম সালফেটের সাথে কি হয়। দেখো এখানে, এখানের মধ্যে ভালো করে লক্ষ্য করো, দেখো ক্যালসিয়াম সালফেটের সাথে সোডিয়াম কার্বনেট, আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে এই জায়গা থেকে একে আলাদা করা। সো আমরা সাকসেসফুল হব কিভাবে? এই ক্যালসিয়ামের পার্টটুকু এই কার্বনেটের সাথে চলে যাবে। সো এই ক্যালসিয়ামটুকু যদি কার্বনেটের সাথে চলে যায়, উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বনেট। এবং এখানে দেখেন 2টা সোডিয়াম এবং একটা সালফেট, সালফেট 2- হয়, সোডিয়াম 2টা প্লাস হয়, তাই আমরা এভাবে দিব Na2SO4। এটা 5 নাম্বার চ্যাপ্টারে পড়বেন কিভাবে লিখলাম। Na2SO4 কিভাবে লিখলাম এটা 5 নাম্বার চ্যাপ্টারে দেখবেন। এটা কয় নাম্বার চ্যাপ্টারে দেখবেন? 5 নাম্বার চ্যাপ্টারে দেখবেন। কেমন? ঠিক আছে, বোঝা গেছে? এটা বোঝা গেছে। এই যে আমি এই দুইটাকে বর্ডার করে ফেললাম, এই যে এই দুইটাকে ক্যালসিয়াম এবং সালফেটের মাঝখানে আমি আলাদা মানে দুইটাকে আলাদা করে ফেললাম। এই যে দুইটাকে আলাদা করা মানেই হচ্ছে স্থায়ী ক্ষরতাটাকে দূর করে ফেলতেছি। স্থায়ী ক্ষরতাটাকে কি করে ফেলবো? দূর করে ফেলবো। আমার কথা কি বুঝতে পারছেন? বিবেক কাজ করে নাই, আবেগ কাজ করছে, এটা এসএসসির পর বললেন। ঠিক আছে, এখন এখন হচ্ছে গিয়ে ঠিক মতো যদি পড়াশোনা না করেন,
যখন এসএসসির রেজাল্টটা দিবে, পাশের বাসির যখন খালা আসবে, কি ব্যাপার বাবা তুমি এ প্লাস পাইলা না, তুমি কি পড়াশোনা করনি? খালা আমার কি তখন আর বিবেক কাজ করেছে, আমার তো আবেগ কাজ করেছে, তাই তো আমি পড়াশোনা করিনি। কারণ খালা বলবে তাহলে তুমি তো দোষী। আমি কি বলেছি আমি নির্দোষ? হ্যাঁ আমি তো দোষী, আমি তো দোষ করছি, আমি তো পড়াশোনা করি নাই। তো আমি পড়াশোনা করি নাই কেন আমি বলবো আমি পড়াশোনা করে এ প্লাস পাই নাই? সো এরকম হয়ে যাবে কিন্তু ব্যাপারগুলো তখন। ঠিক আছে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ক্লিয়ার? ভেরি গুড। এখন এই যে এই জিনিসগুলো আসলে এখানে ব্যাখ্যা করা আছে, এইগুলো সব এমসিকিউ এর জন্য পড়তেছি আজকে, কেমন? এই যে স্থায়ী ক্ষরতা। এখন অস্থায়ী ক্ষরতা কোনগুলো বলো? দেখো স্থায়ী ক্ষরতা ছিল, স্থায়ী ক্ষরতা তো ছিল, স্থায়ী ক্ষরতা ছিল হচ্ছে ক্যালসিয়ামের সাথে, আয়রনের সাথে এবং ম্যাগনেসিয়ামের সাথে যদি সালফেট বা ক্লোরাইড হয়। বাট যদি স্থায়ী ক্ষরতা হয় তখন হচ্ছে প্রভৃতি বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকলে। কি বলছে? প্রভৃতি সৃষ্টি হয়, তাকে অস্থায়ী ক্ষরতা বলে। তাহলে অস্থায়ী ক্ষরতার জন্য কারা দায়ী আসলে? অস্থায়ী ক্ষরতার জন্য কারা দায়ী? বাইকার্বনেট। এটা জাস্ট মনে রাখেন, এটা শুধুমাত্র মনে রাখেন, কারা দায়ী? বাইকার্বনেট। স্থায়ী ক্ষরতার জন্য এগুলোর ক্লোরাইড বা সালফেট দায়ী, এগুলোর বাইকার্বনেট। বাইকার্বনেটের সংকেতটা কি বলেন? বাইকার্বনেটের সংকেত কে বলতে পারবা? আচ্ছা এক্সামে আসে নাই, তাহলে হচ্ছে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে একটু হেল্পলাইনে ফোন দিয়েন, কেমন? আচ্ছা ঠিক আছে। 10 চ্যাপ্টার কি করানো হয়নি? যদি করানো না হয় করানো হবে। বাইকার্বনেট, ভেরি গুড ভেরি গুড আফরিন, ভেরি গুড। বাইকার্বনেট, বাইকার্বনেট কথার অর্থ হচ্ছে বাই যখন আসে বাবা, বাই বাই, বাই যখন আসে তখন একটা হাইড্রোজেন আসবে, তখন একটা কি আসবে? হাইড্রোজেন আসবে। এবং কার্বনেট মানে হচ্ছে CO3, এখানে হবে একটা -1, এটা হচ্ছে বাইকার্বনেট। দেখো বাইকার্বনেট আয়নের উপরে -1 দিছি, বাইকার্বনেটের উপর অলওয়েজ -1 রাখবেন। ভেরি গুড, কে কে যে যে -1 লিখছেন, ভেরি গুড। আরে এটা তো কার্বনিক অ্যাসিড জিজ্ঞেস করি নাই এখানে, এখানে তো আমি কার্বনেটের কথা জিজ্ঞেস করি না। এখানে অনেকে H2CO3 দিছে না, এখানে তো আমি আসলে কার্বনিক অ্যাসিডের কথা জিজ্ঞেস করিনি ভাইয়া, বলিনি আমি এখানে। হ্যাঁ আচ্ছা, সো এখানের মধ্যে দেখেন, তার মানে এই জায়গার মধ্যে দেখেন ক্যালসিয়াম যদি বাইকার্বনেটের সাথে মিলে তাহলে কি উৎপন্ন হয় বলো? ক্যালসিয়াম তো 2+, বলেন ক্যালসিয়াম 2+ যদি বাইকার্বনেটের সাথে মিলিত হয়, বলো তো এখানে তো হচ্ছে -1, তাহলে এখানের মধ্যে কি হবে বলো? বলো এখানের মধ্যে কি উৎপন্ন হবে? আমি এই যে দেখেন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন, তার মানে এই যে দেখেন ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, আয়রন 2+, তার মানে এইগুলো যদি এদের সাথে মিলিত হয় কি উৎপন্ন হবে বলেন? দেখি 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 দেখি, ভালো করে বুঝেন। এই জায়গাটার মধ্যে বুঝাটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই বুঝবেন না, কিন্তু যারা যারা বুঝবেন মনে রাখবেন, বুয়েটে মেডিকেলে সব জায়গায় যেখানে চান চান্স পাবেন ইনশাল্লাহ। বুঝান, মাথাটাকে খাচান, পাবেন, আপনি বুঝবেন। এইখানে তো +2, বাট এখানে তো -1, তাহলে ব্যাপারটা একটু এরকম কেমন হয়ে গেল না? বাট এখানে যদি আমি দুইটা বাইকার্বনেট দিতাম এখানে এরকম করে, এই CO3, তার মানে এর একটা -1 এর একটা -1, দুইজনের দুইটা -2, এ একাই +2, একদম সমতা হয়ে যেত। আমার দিন শেষে সমতা করতে হবে। এই যে অনেকেই সমতা করতে ভুল করতেছেন, ক্যালসিয়ামের +2, কার্বনেটের তো -1, তো সমতা হতো হচ্ছে না। এর যেহেতু +2, একেও -2 বানাইতে হবে। -2টা কিভাবে বানাতে পারি আমরা? সো ক্যালসিয়াম 2+, তার মানে আপনি ক্যালসিয়ামটা লিখলেন, বাট বাইকার্বনেট যদি একটা দেন তাহলে তো -1 হবে। তা বাইকার্বনেটটাই আপনি দুইটা দিবেন, এই যে এরকম এখানে দুইটা দিবেন। কেন দুইটা দিবেন? কারণ হচ্ছে এইখানের মধ্যে -1, এখানে একটা -1, -2টা প্লাসও 2টা। ঠিক করেন খাতার মধ্যে, ঠিক করেন, যারা যারা বুঝেন নাই ঠিক করেন বাবারা।
ভেরি গুড, সেরা সেরা সেরা। আরে তোমরা মানে এক একজন সেরা, মানে অনেক ভালো স্টুডেন্ট। দেখো আর কারা কারা সৃষ্টি করে, দেখো আমি মুছে দিলাম। আচ্ছা এবার বলো তো, এবার তোমরাই বলো তো, যদি এরকম হইতো অস্থায়ী ক্ষরতার ক্ষেত্রে যদি এরকম হইতো ম্যাগনেসিয়াম 2+ প্লাস এখানে যদি বাইকার্বনেট দিতাম, তাহলে কি উৎপন্ন হইতো বলো তো? বাইকার্বনেট কি একটা দিলে হতো নাকি দুইটা দিতে হবে? এখানে তো +2, এখানে তো -1, কি হবে বলো? স্টোরি বলবো 50-এ যাক, সময় 50-এ যাক, তারপর বলবো। 50-55 দিকে যাক, সমস্যা নাই, বলবো। বুঝো, তাড়াতাড়ি বুঝো, তাড়াতাড়ি বুঝলে তাড়াতাড়ি ভালো। ভেরি গুড। তার মানে এখানে যেহেতু +2 আছে, এখানে -1 আছে, তাই এখানে সমান করার জন্য 2 দিব। তার মানে এখানে ব্যাপারটা হবে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, নিচে আমার দিয়ে দিব 2, তাই না? কেন? কারণ ম্যাগনেসিয়ামের 2+, ওইটার হচ্ছে -1, মিলানোর জন্য মনে রাখতে হবে। সেম ভাবে আয়রন 2+, কয়টা কার্বনেট দিব? কার্বনেট তো -1, একটা দিলে তো হবে না, দুইটা লাগবে এটা প্রশমিত করার জন্য। তাহলে দেখো কথা কি বোঝা গেছে? এরা হচ্ছে স্থায়ী ক্ষরতার জন্য দায়ী, এরা হচ্ছে স্থায়ী ক্ষরতার জন্য দায়ী। এই তো আলহামদুলিল্লাহ, কত সুন্দর, আপনারা অনেক ভালো স্টুডেন্ট। আচ্ছা এখন বলেন তো, স্থায়ী ক্ষরতাকে যদি আমি স্থায়ী ক্ষরতাটাকে দূর করতে চাই, এই যে ক্ষরতা, আমি যদি স্থায়ী ক্ষরতাটাকে দূর করতে চাই, স্থায়ী ক্ষরতাটাকে যদি দূর করতে চাই, কি শুরু করলি বাবা, নাচানাচি করস কেন? দেখো আমরা যদি স্থায়ী ক্ষরতাটাকে দূর করতে চাই, আবার নাচানাচি করে আল্লাহ। দেখো আমরা যদি অস্থায়ী ক্ষরতাটাকে দূর করতে চাই, তার মানে হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট, অথবা আমরা যদি ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, অথবা আমরা আয়রন বা ফেরাস বাইকার্বনেট, এইগুলোকে যদি আমি দূর করতে চাই, এইগুলোকে যদি আমি পানি থেকে দূর করতে চাই, শুধুমাত্র সহজ একটা জিনিস, আপনি হিট দিবেন। আপনি যদি হিট দেন, হিট দিলেই দেখবেন এইগুলো আলাদা হওয়া শুরু করছে, এইগুলো আলাদা হওয়া শুরু করছে। মানে কি, ক্যালসিয়াম থেকে বাইকার্বনেট আলাদা করতে পারলেই হইলো। আপনি যেভাবে পারেন আলাদা করেন, ক্যালসিয়াম থেকে বাইকার্বনেট আপনি আলাদা করতে পারলেই হইলো। কারণ কি, আমরা জানি স্থায়ী ক্ষরতার ক্ষেত্রে কি হবে, যে আমরা জানি স্থায়ী ক্ষরতার ক্ষেত্রে এগুলো আলাদা করতে হবে, এগুলো আলাদা করলেই হবে, ম্যাগনেসিয়াম আয়রন আলাদা করলেই হবে। দেখেন ক্যালসিয়াম বাইকার্বনেট, এইটাকে যখন আপনি হিট দিবেন, বলেন তো কি কি উৎপন্ন হবে? কি কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে, ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে, তার পরবর্তীতে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, পরবর্তীতে পানি উৎপন্ন হবে, তাই না? তার পরবর্তীতে কি উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে। তার মানে দেখতেছেন, এদেরকে পরস্পর থেকে আলাদা করে দিছি, এদেরকে পরস্পর থেকে আলাদা করে দিছি। স্থায়ী এটা না, এটা অস্থায়ী, অস্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা। স্থায়ী ক্ষরতা তো পড়া শেষ, এখন আমরা যেই পাঠটা পড়তেছি সেটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। কি ক্ষরতা বললাম? অস্থায়ী ক্ষরতা। এখন দেখো সেম ভাবে আমি যদি ম্যাগনেসিয়াম বাইকার্বনেটটাকে হিট দিতে চাই, কোনটা? ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, সেম ভাবে এখানের মধ্যে কি কি উৎপন্ন হবে? ম্যাগনেসিয়াম কার্বনেট উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এবং পানি উৎপন্ন হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে, আমরা যেভাবে হোক না কেন, আমরা যদি কোনো রকম ভাবে এই ম্যাগনেসিয়ামটাকে আলাদা করতে পারি পুরো যৌগটা থেকে, তাইলেই বুঝবো এইগুলোর ক্ষরতা চলে গেছে। ক্ষরতা চলে গেছে, অস্থায়ী ক্ষরতাই তো পড়াচ্ছি।
ঠিক আছে, এখন দেখেন খরতার কারণে, খরতা ওই যে অনেকে বললো না যে ভাইয়া খরতা কিসের জন্য হয়, এই যে দেখেন যখন আপনি ওই পানির মধ্যে, এটা দেখেন পিওর পানি, এটা হচ্ছে পিওর পানি, দেখতে পাচ্ছেন এই পানিগুলো হচ্ছে পিওর পানি। পানির মধ্যে যখন বিভিন্ন রকম এই যে দেখেন বোতল, এই যে খাবারের খোসা, মাছ টাছ, বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে দেয়া হবে, যখন বিভিন্ন রকম ময়লা আবর্জনা ফেলে দেয়া হবে তখন ব্যাপারটা কিরকম হবে জানেন, বিভিন্ন রকম ময়লা আবর্জনা ফেলে দেয়া হলে তখন, আর আমি আবারও রিপিট করতেছি, তখন বিশুদ্ধ পানি আর বিশুদ্ধ পানি থাকবে না, তখন এদের সাথে ক্যালসিয়াম ক্লোরাইড যুক্ত হবে, এদের সাথে ক্যালসিয়াম সালফেট যুক্ত হবে, এদের সাথে ক্যালসিয়াম বাইকার্বনেট যুক্ত হবে। তার মানে তখনই আসলে পানির মধ্যে খরতাটা সৃষ্টি হয়। অনেকে বললো না পানির খরতা কিভাবে আসে, খরতা মানে কি খাওয়া যায়, খড় পানি কি খাওয়া যায়, কিভাবে খাবেন দেখেন তো, খড় পানির মধ্যে অনেক ময়লা না, খড় পানির মধ্যে অনেক ময়লা দেখতে পাচ্ছেন, খড় পানির মধ্যে তো অনেক ময়লা, সো আপনি কিভাবে খাবেন আসলে। আগে স্লাইড ওই যে রেকর্ডেড আকারে থেকে যায় বাবা, আগে স্লাইডে সমস্যা করতেছে। সো আমি আবারও রিপিট করতেছি, যারা বলেন যে ভাইয়া আগে স্লাইডটা দেখান, আমি আবারও রিপিট করতেছি, একটু স্মার্টলি কাজ করতে হবে। সেটা হচ্ছে এটা যেহেতু রেকর্ডেড ভিডিও, আমরা সবাই একসাথে পড়তেছি, সো 100 জন বলবে ভাইয়া আগের স্লাইডটা দেখাইয়েন না, একজন বলবে ভাইয়া আগের স্লাইডটা দেখান, সো 100 জনের তো একটু পিছায় গেল না ব্যাপারটা। সো কি করব, আমরা একটু স্মার্টলি কাজ করব। কিভাবে স্মার্টলি কাজ করব, রেকর্ডেড ভিডিও, সো একটু পেছনে ফিরে যাব অথবা ওই টাইমটা লিখে রাখবো। সো ওই টাইমটা লিখে রাখলে রেকর্ডেড ভিডিওটা ওই সময়টুকু, ওই সময়ের মধ্যে গিয়ে আমরা দেখতে পারবো স্লাইডটা আছে, এটা তো এমন না যে তুমি আর দেখতে পারবা না, কেমন, এটা থেকে যাবে। সো আচ্ছা পোল চাচ্ছেন, ঠিক আছে আমি পোল দেই, চলেন দেখি, পোল দেই চলেন, আমি পোল দেই চলেন, পোল দেই চলেন। কেউ উত্তর বলবেন না কমেন্টে, তাহলে তো আপনি নিজের ক্ষতি নিজে করলেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এই জায়গার মধ্যে ভালো করে লক্ষ্য করো তো,
এখানের মধ্যে আমি দেখতে পারতেছি হচ্ছে ম্যাক্সিমাম মানুষজন উত্তর দিছে হচ্ছে এ নাম্বারটা, মানে মোটামুটি হচ্ছে গিয়ে তোমার পার্সেন্টেজের যদি কথা বলি তাহলে এখানের মধ্যে একটু লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম মানুষজন, বুঝতে পারছেন, ম্যাক্সিমাম মানুষজন কোন জায়গার মধ্যে উত্তরটা দিছেন, ম্যাক্সিমাম মানুষজন উত্তর দিচ্ছেন হচ্ছে এ। এটা কাজ করো। আচ্ছা, ম্যাক্সিমাম মানুষ উত্তর দিছে হচ্ছে এই যে দেখো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে এ, তারপরে হচ্ছে পার্সেন্টেজের উত্তর দিছে হচ্ছে ডি, তারপরে হচ্ছে বি, তার পরবর্তীতে কিছু মানুষ উত্তর দিছে হচ্ছে কতজন, 16 জন উত্তর দিছে, খুবই কম মানুষ। আচ্ছা, এখন একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন, ভালো করে বুঝছেন, ভালো করে বুঝছেন, এই জায়গার মধ্যে আপনারা বলেন ক্যালসিয়াম সালফেট এটা কি স্থায়ী ক্ষরতা সৃষ্টি করে নাকি অস্থায়ী ক্ষরতা সৃষ্টি করে? এটার উত্তর দেন আগে, আমাকে আগে এটার উত্তর দেন, আমাকে আগে এটার উত্তর দেন যে ক্যালসিয়াম সালফেট এটা কি স্থায়ী ক্ষরতা সৃষ্টি করে নাকি অস্থায়ী ক্ষরতা সৃষ্টি করে? এটা আগে একটু বলেন, বলেন বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। এটা একটু আগে আপনাদেরকে দেখাইছিল না, এটা হচ্ছে স্থায়ী ক্ষরতা সৃষ্টি করে। সালফেট অথবা যদি অথবা ক্লোরাইড যদি পান, কার সাথে, ক্যালসিয়ামের সাথে, অথবা হচ্ছে আয়রনের সাথে, অথবা আরেকটা জিনিস হচ্ছে ম্যাগনেসিয়ামের সাথে, তাহলে সেটাকে কি বলবো, স্থায়ী ক্ষরতা বলবো। তাহলে ওইটাকে কি বলবো, স্থায়ী ক্ষরতা বলবো। ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটাও কি করে বলে তো, স্থায়ী ক্ষরতা সৃষ্টি করে। বাট এখানের মধ্যে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, বাইকার্বনেট থাকলে অস্থায়ী ক্ষরতা সৃষ্টি করে। এখন দেখো এই জায়গার মধ্যে যে সোডিয়ামটা দেয়া আছে, সোডিয়াম কি আমরা একবারও পড়ছিলাম বাবারা, বলেন তো? আমরা কি একটা বারের জন্য সোডিয়ামটা পড়ছিলাম, বলেন তো? সোডিয়াম তো আমরা জীবনের জন্য একবারও পড়ি নাই। তার মানে হচ্ছে এখানের মধ্যে এটা তো উত্তর আসার প্রশ্নই আসে না। আসছিল কি, ক্যালসিয়াম, আয়রন এবং কিসের ক্ষেত্রে বলেন তো, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে। আশা করি এগুলো বুঝতে পারছেন। এখন চলেন, পানির ক্ষরতা। এই যে দেখো, অনেকে বলতে পারে যে ভাই ওই যে বললো না যে পানির ক্ষরতা কিভাবে হয়, বুঝছেন, ভালো করে বুঝছেন এই জায়গার মধ্যে যে আপনি বললেন না যে পানির ক্ষরতাটা হয় কিভাবে। এই যে দেখেন বিভিন্ন রকম পানি, এই যে গৃহস্থলীর বর্জ্য অথবা হচ্ছে গৃহস্থলীর বর্জ্য ছাড়াও, ভালো করে দেখেন, ভালো করে দেখেন আপনারা বাবারা, গৃহস্থলীর বর্জ্য বা মলমূত্র বৃষ্টির পানিতে অন্যান্য ভাবে ধুয়ে নদী, খালবিল, প্রকৃতি, জলাশয়ে এসে পড়েছে। তার মানে আপনি বলেন, আপনি কি নদী নালার পানি খাবেন? একটু আগে বলতেছিল কে জানি যে ভাইয়া নদী নালার পানি তো খাবো, কিছুক্ষণ আগে বলছিল না কিছু ব্যক্তিবর্গ, এটা কি খাওয়া যায়? না বাবা। কারণ কি, কারণ এগুলো তো আসলে নদী, জলাশয়ের পানি। তারপর হচ্ছে বিভিন্ন রকম হাসপাতাল থেকে যদি ওষুধ টষুধ ছিঁড়ে মারা হয়, তারপর হচ্ছে শিল্প কারখানা থেকে যদি, যানবাহন থেকে যদি এসে পড়ে, তার মানে কি দেখেন এইগুলো যদি পড়ে তাহলে হচ্ছে কি হয়, শরীরের জন্য কিন্তু একটা ক্ষতি আছে। সেটা হচ্ছে, আপনারা কি ভারী ধাতুর নাম জানেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভারী ধাতু শরীরের জন্য ক্যান্সার সৃষ্টি করে। ভারী ধাতুর নাম কেউ বলতে পারবা? ভারী ধাতুর নাম কি? ভারী ধাতু যেগুলোর ওজন একটু মোটা সোটা একটু বেশি, ভারী ধাতুর নাম কি বলেন? ভারী ধাতুর নাম কি? মনে রাখবেন সবসময়, একদম মুখস্থ ঠোঁটস্থ মানে একদম কণ্ঠস্থ রাখবেন। বিভিন্ন রকম ভারী ধাতু, যেমন লেড, লেড মানে হচ্ছে পিবি, পিবি মানে হচ্ছে লেড, ক্রোমিয়াম মানে হচ্ছে সিআর, মার্কারি মানে হচ্ছে এইচজি, ক্যাডমিয়াম সিডি। এইগুলোর নাম খুব সুন্দর করে কি করবেন, মনে রাখবেন। এগুলো কি ধাতু? ভারী ধাতু। ক্যাডমিয়াম যদি মনে নাও রাখেন, লেড, ক্রোমিয়াম এবং মার্কারি, এগুলো মুখস্থ জিনিস, এগুলো আপনাদেরকে পড়াই দিচ্ছি। খুবই একদম জঘন্যভাবে মুখস্থ করেন, এমন ভাবে মুখস্থ করেন যাতে ভুলে আর না যান কখনো, কেমন? আচ্ছা ঠিক আছে। এখন দেখেন, এই যে দেখেন, দেখেন এই যে লেড, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, দেখছেন? আবারও দেখবেন, এই যে দেখেন, এই যে এই যে এই যে এই যে এই পানিগুলোর মধ্যে, এই যে এটা কি, এটা হচ্ছে একটা কারখানা, এটা হচ্ছে কারখানা, এটা একটা কি, এটা একটা কারখানা। সো এই কারখানার মধ্যে কি হচ্ছে বলতো, এই জায়গা থেকে দেখো ময়লা অপদ্রব্য পড়তেছে। সো এই যে ময়লা অপদ্রব্য গুলো পড়তেছে, সো এইগুলো দেখো ভালো করে লক্ষ্য করো, আবার বলি, এই যে দেখো লেড, দেখছো এগুলোর মধ্যে লেড, ক্রোমিয়াম,
ক্যাডমিয়াম এইগুলো থাকে। মুখস্থ থাকবে, এগুলো মুখস্থ রাখতে হবে, নয়তোবা জীবন যৌবন অন্ধকার হয়ে যাবে। এই যে দেখছেন, এটা কেন দেয়া হয়েছে কে বলতে পারবা? যে এটা কি বোঝানো হচ্ছে এই ছবির দ্বারা? যে এই যে ব্যক্তিটা আছে আমাদের এই জায়গার মধ্যে, যে ছবির যে ব্যক্তিটা তুমি দেখতেছো বা দেখতে পারতেছো, এই ছবির যে ব্যক্তিটা, এই ছবির ব্যক্তিটা কি হয়েছে? যে ওই যে ক্যাডমিয়াম বা লেড বা ক্রোমিয়াম এইগুলোর দ্বারা কি হয়েছে বলেন তো? শরীরের মধ্যে রোগ বালাই অ্যাটাক করছে। সো যার কারণে কি হয়েছে, শরীরের মধ্যে রোগ বালাই অ্যাটাক করার কারণে তার শরীরের দেখেন একদম অসুস্থ হয়ে বেডের মধ্যে পড়ে গেছে। কথা কি বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? এগুলো লাগবে না, স্থায়ী ক্ষরতা লাগবে না, এইগুলো লাগবে না, রিডিং পড়লে বুঝবেন। এই যে দেখেন বিশুদ্ধকরণ, পানিটাকে কিভাবে বিশুদ্ধ করা, স্থায়ী ক্ষর, এই যে দেখেন খর পানিকে কিভাবে, যে বাসা, এটা জাস্ট একটা ছবি রাখছি আপনাদেরকে দেখার জন্য। বিভিন্ন গ্রাম বাসার মধ্যে, আমি আবারও রিপিট করতেছি, বিভিন্ন গ্রামে বা বাড়িতে বসত বাড়ির মধ্যে এরকম ট্যাঙ্কি দিয়ে এইভাবে বিশুদ্ধকরণ করা হয়। এই যে দেখেন ট্যাঙ্কির পানি, যেখানে আসলেই হচ্ছে এই যে লেড থাকে, মার্কারি থাকে, প্লাটিনাম থাকে, এরকম টাইপের। প্লাটিনাম যদিও থাকে না, অনেক দামি জিনিস। সো এই জিনিসগুলো মনে রাখবেন। সো চলেন, পানির পিএইচ এর মান, পানির পিএইচ এর মান কত হলে শরীরের জন্য ভালো? এটা একটা থিওরিটিক্যাল জিনিস, আমরা একটু তাড়াতাড়ি পড়ার চেষ্টা করব। দেখো, পানির বিশুদ্ধ পানির পিএইচ এর মান 4.5 থেকে 4.9 পর্যন্ত। আমি আবারও রিপিট করতেছি, বিশুদ্ধ পানির পিএইচ, দেখেন পানির পিএইচ 4.5 এর বেশি হবে এবং 9.5 এর কম হবে। এইটাই হচ্ছে কি বলেন তো পিএইচ এর ভ্যালু। তাহলে পানির পিএইচ এর মান বা পেপার পিএইচ এর মিটার দিয়ে নির্ণয় করা যায়। পিএইচ এর মান যদি 4.5 অপেক্ষা কম বা 9.5 এর থেকে বেশি হলে জীবের বসবাস অযোগ্য হয়ে পড়ে। আমি কি কথাটা বুঝতে পারছি? আমি কি কথাটা বুঝাইতে পারছি বলেন তো খর পানি খেয়ে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা 10 মিনিট সময় না, আরো বেশি আছে, প্রায় 15 মিনিট সময় আছে, আরো 2 মিনিট বাড়াই নিব, সমস্যা নাই। আমরা 52-53 দিকে গল্পটা শুরু করব, সমস্যা নাই। আমরা আজকে অধ্যায়টা শেষ করে দিচ্ছি, অধ্যায়টা আজকে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, এখন দেখো এইটা মনে রাখবা, পানির পিএইচ এর ভ্যালু মনে রাখবা। বিওডি, বিওডি মানে হচ্ছে, বিতে হচ্ছে বায়োলজিক্যাল, ওতে অক্সিজেন, ডিতে হচ্ছে ডিমান্ড। অনেকে বলে কি হচ্ছে বিতে হচ্ছে বাংলাদেশ, আর ওতে কি বলেন তো, ওতে কি বলা হয় বাংলাদেশ, ও ডিতে কি, ডিতে কি বোঝায় না, বিভিন্ন দেশের নাম টাম আছে না, বাংলাদেশ ও ধরো ডায়মন্ড টাইমন্ড এরকম আর কি। বিওডি মানে কি, বি নাকি হচ্ছে বাংলাদেশ, কিন্তু বায়োলজিক্যাল। আর একটা কথা হচ্ছে এখানে মধ্যে মনে রাখবেন, বিতে যে বায়োলজিক্যাল হয়, এই যে বায়োলজিক্যালটা বানানটা মনে রাখতে হবে। সো আপনি যদি বায়োলজিক্যাল বানানটা মনে না রাখতে পারেন তাহলে কি হবে, তাহলে হচ্ছে আপনি পরীক্ষার হলে এই পুরা একদম ফুল মিনিংটা লিখলেন বাট বায়োলজিক্যাল বানানটা ভুল করলেন, একদম 0 দিয়ে দিবে। তাই বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এই পুরাটা মনে রাখতে হবে, ঠিক আছে? জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা, এটা জাস্ট একটু রিডিং করে নেবেন যে এটা হচ্ছে জৈব রাসায়নিক অক্সিজেনের চাহিদা। সেটা হচ্ছে পানির মধ্যে ব্যাকটেরিয়া ভেঙে ধীরে ধীরে বিশুদ্ধ করা যায়, কিন্তু এজন্য ব্যাকটেরিয়া মানে হচ্ছে, আমি একটা কথা বলি, ধরেন পানির মধ্যে ব্যাকটেরিয়া আছে, চিন্তা করেন পানির মধ্যে ব্যাকটেরিয়া আছে, মানে সেই পানির মধ্যে যে দেখেন বিদ্যমান জৈব দূষককে ব্যাকটেরিয়া দ্বারা ভেঙে ধীরে ধীরে, ধরেন পানির মধ্যে ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াকে আপনি কাজে লাগাবেন। কোন কাজে লাগাবেন বা কেন কাজে লাগাবেন? চিন্তা করেন, আপনার এই জায়গার মধ্যে পানি আছে, পানির মধ্যে আছে জৈব দূষক, কি আছে? জৈব দূষক। সো সেই জৈব দূষকটাকে আপনি নষ্ট করবেন, আপনি নষ্ট করবেন, নষ্ট করবেন কিসের মাধ্যমে? অক্সিজেনের মাধ্যমে। সো জৈব দূষককে আপনি যদি অক্সিজেনের মাধ্যমে নষ্ট করতে চান, যতটুকু অক্সিজেন প্রয়োজন হবে, আমি আবারও রিপিট করতেছি, জৈব দূষককে নষ্ট করার জন্য আপনার যতটুকু অক্সিজেন প্রয়োজন সেটাই হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড অর্থটা কি? আমি আবারও রিপিট করতেছি যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড হচ্ছে জৈব দূষককে নষ্ট করার জন্য যে পরিমাণ অক্সিজেনটা প্রয়োজন হয় সেটাকেই বলবো আমরা কি? বিওডি অথবা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। আমি কি কথা বুঝতে পারছি কি বুঝাইতে পারি নাই বলো তো?
আর এটা তো হচ্ছে শুধুমাত্র জৈব দূষক। আর আমরা এই যে দেখো, যদি এই যে অতিরিক্ত ময়লা দেখছো, এই যে ময়লা, সো ময়লা হইলে কি হয়ে যাবে, এই যে দেখেন অক্সিজেনের পরিমাণটা কমে গেল। অক্সিজেনের পরিমাণ কমে গেলে জিনিসপত্র মরে যাবে। তাই কি লাগবে বলেন তো, অক্সিজেনটা যে পরিমাণ লাগবে সেই পরিমাণ দিতে হবে। আরেকটা হচ্ছে বায়োকেমিক্যাল না বাবা, বায়োলজিক্যাল। এখন বায়োকেমিক্যাল না, কারণ হচ্ছে বায়োলজিক্যাল তারা নাম দিছে তাই, এটা তো আমি দেইনি আসলে। ঠিক আছে, এখন দেখো সিওডি মানে হচ্ছে কি কেমিক্যাল, এটা হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তার মানে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডটা আরেকটু সহজ। যদি আপনি জৈব এবং অজৈব যে দূষক আছে, অজৈব দূষক, এটাকে আপনি কি করবেন বলেন তো, এটাকে আপনি নষ্ট করবেন। সো জৈব এবং অজৈব দূষকটাকে নষ্ট করার জন্য যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়, আমি আবারও রিপিট করতেছি, জৈব অজৈব, এর আগে আমরা শুধুমাত্র জৈব বললে বায়োলজিক্যাল পড়ি, শুধুমাত্র জৈব বললেই বায়োলজিক্যাল বলি, ঠিক আছে? আর যদি জৈব বলা না হয় তাহলে সেটাকে কি বলি, অজৈব। তার মানে জৈব এবং অজৈব যদি দুইটাই আসে, সেই দুইটাকে নষ্ট করার জন্য যে পরিমাণ অক্সিজেনটা দরকার হবে সেটাই হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। বুঝতে পারছো? এই যে সংজ্ঞা দেয়া আছে, 1 লিটার পানিতে জৈব অজৈব দূষককে রাসায়নিক পদার্থ দ্বারা ভাঙলে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তাকে সিওটি বলে। এই বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে বলেন, একটু আস্তে আস্তে আমরা গল্প স্বল্প করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। পিএইচ মিনিং হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন। বুঝতে পারছো নাকি কোনো রকম ঝামেলা আছে বলো? ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বিওডি এবং সিওডি। ও ব্লিচিং পাউডার, এই পার্টটা হচ্ছে আমি আপনাদেরকে জাস্ট দেখাই। ব্লিচিং পাউডারের সংকেত ক্যালসিয়াম অক্সোক্লোরাইড, এটা দিয়ে আমরা এই যে পানিটা আগে একটু দূষিত ছিল, এটা 12 নম্বর চ্যাপ্টারে পড়ছেন। এই যে এটা হচ্ছে দূষিত পানি, এটা হচ্ছে দূষিত পানি। দূষিত পানিটাকে পরিষ্কার করা হয় কি দিয়ে? ব্লিচিং পাউডার দিয়ে, ফুটানো বা থিতানো, এগুলো জাস্ট এই যে হিট দিলেন, পানিকে ফুটাইলেন অনেকক্ষণ ধরে, পানিটা কি হয়ে গেল, এই যে বিশুদ্ধ হয়ে গেল। ঠিক আছে, আমি দিব, সমস্যা নেই। ময়ে ময়ে জীবনটা ময়ে ময়ে। এই যে দেখো, থিতানো মানে কোনো কিছু দিলেন, ছাকন, এই যে এইগুলো জাস্ট একটু রিডিং পড়বেন, ঠিক আছে? এগুলো জাস্ট জিনিস একটু রিডিং পড়বেন, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, চলেন এখন হচ্ছে গল্প বলি একটা, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আজকের গতদিনের যে গল্পটা সেটা আমি বলবো না, কারণ হচ্ছে আমি যার সাথে কথা বলছি যে আসলে এইসব মানে ওনার ওই ঘটনাটা আসলে এক্সপোজ না করাই ভালো। সো আমি আরেকটা ঘটনা বলবো যেটা আসলে আমি নিজে শুনছি, শোনা একটা ঘটনা। সো ভালো করে শুনেন ঘটনাটা, আমি কোনো থামাথামি করব না, আমি জাস্ট ঘটনাটা বলে যাব। সো আমাদের ওই সাইডে একটা জায়গার মধ্যে একটা আপু এবং একটা ভাইয়ার বিয়ে হয়, এবং আপু এবং ভাইয়ার বিয়েতে আসলে বলতে গেলে হচ্ছে তাদের ফ্যামিলির মোটামুটি মতামত থাকলেও থাকে না কিছু শত্রু আসলে বাসার আশেপাশে। সো তাদেরকে হচ্ছে বিয়ের সময় গিফট পাঠানো হয়। সো গল্পটা শুরু হয় এই জায়গা থেকে, বা কাহিনীটা এখান থেকে, যে ভাইয়া এবং আপুর বিয়ের সময় থেকে। সো আপুর নাম ছিল হচ্ছে মৌমিতা এবং ভাইয়ের নাম ছিল রাজীব। সো মৌমিতা আপু এবং রাজীব ভাইয়ার বিয়ের সময় অনেক রকম গিফট টিফট পাঠানো হয়। সো তারা হচ্ছে বেসিক্যালি বিয়ের সময় বেশ খুশি ছিল, যেহেতু পছন্দ করে বিয়ে করছে। তো বিয়ে করার আগে ওই মৌমিতা আপুকে একটা ছেলে পছন্দ করতো অনেক, বাট কখনো পাত্তা টাত্তা দেয়নি আসলে। তার হাত থেকে হচ্ছে গিয়ে তোমার আলাদা করার জন্য বেসিক্যালি আপুকে বিয়ে দিয়ে দেয়া, এবং পরবর্তীতে আপু অনেক বেশি ভালো ছিল।
সো পরবর্তীতে যেই ঘটনাটা হয় সেই ঘটনাটা হচ্ছে যে ভাইয়া এবং আপুর বিয়ের সময় অনেক রকম গিফট আসে। হ্যাঁ, সো অনেক রকম যেহেতু গিফট আসে, সো গিফট গুলো প্যাকেট আকারে থাকে। সো ভাইয়ারা প্রথম দিকে এত ব্যস্ত ছিল বিয়ের প্রেশারের কারণে গিফট খোলার সময় পায়নি। সো ভাইয়ার বাসাটা ছিল 4 রুম বিশিষ্ট, বেশ বড় বাড়ি। সো 4 রুম তো বুঝেন, বেশ বড় একটা ডাইনিং স্পেস, 4টা রুম, বেশ বড় বাসা। সো বাসার মধ্যে বেসিক্যালি তারা শুধুমাত্র নতুন যেহেতু বিবাহ করছে, দুইজন আলাদা হয়ে উঠছেন, সো নতুন দুইজন মানুষ। সো তারা বাসায় যাওয়ার পর একদিন হচ্ছে সবগুলো গিফট খোলা শুরু করলো, যেখান থেকে আসলে ঘটনাটা শুরু। সো অনেকগুলো গিফট খুলতে 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 খুলে একটা এমন গিফট পাইলো, সো গিফটের উপরে তো বেসিক্যালি নাম লেখা থাকে। হ্যাঁ, সো গিফটের উপরে নাম, বক্সের মধ্যে কি লেখা থাকে, নাম লেখা থাকে, যে নাম হচ্ছে এই 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 গিফট করছে। সো ওই বক্সের উপরে কোনো নাম লেখা ছিল না, কিন্তু তারা ভাবলো যে হয়তোবা বিয়ের সময় এত ঝামেলা ঝামেলা ছিল, হয়তোবা নামের যে কাগজ সেটা হয়তোবা ছিঁড়ে গেছে অথবা খুলে পড়ছে, কোনো সমস্যা নেই। সো পরবর্তীতে তারা খোলার পর দেখলো 6টা আসলে টপ দিছে, টপ মানে ফুলের গাছের। সো বেসিক্যালি সেগুলো প্লাস্টিক টাইপেরই ফুল ছিল, যে প্রথমটা এতটুক, তারপর এতটুক, তারপর এতটুক, তারপর এতটুক, তারপর এতটুক, মানে লিটারেলি সেখানে 6টা টপের গাছ ছিল। সো 6টা টপ যেহেতু ছিল, সো ওরা ভাবলো কি বাসার মধ্যে 4টা রুম আছে, বারান্দা আছে, আমরা সবগুলো রুমের মধ্যে একটা একটা করে টপ দিয়ে দিব। সো ওরা বেসিক্যালি সেই দিন রাতের বেলায় টপগুলো প্রত্যেকটা রুমে দিয়ে দিল। ঘটনাটা সেখান থেকেই শুরু হয়, যে হুট করে ভাইয়া, আসলে রাজীব ভাইয়া ঘরের মধ্যে ঘুমাইছিলেন। সো রাত 1:30 থেকে 2টা বাজে, পাশে দেখে আসলে আপু নাই, মানে ঘুম থেকে হুট করে ভেঙে দেখে কি ব্যাপার, মৌমিতা কোথায় গেল। পরবর্তীতে দেখে কি, এখন ভাবলো যে হয়তো বা পাশের রুমে গেছে বা কোথাও একটা গেছে, একটু উঠে লাইটের জ্বালায় আশপাশে রুম টুমে কোথাও খুঁজলো, বাট কোথাও পেলো না আসলে আপুকে। পরবর্তীতে দেখলো একটা ওয়াশরুম থেকে পানির একটু শব্দ আসতেছে। সো ওয়াশরুমে গিয়ে দেখে যে ওয়াশরুমের দরজাটা খোলা, বাইরের দিকে, যে বাসার সাইডের দিকে যে ওয়াশরুম, মানে ওইটা হচ্ছে একটু গ্রাম টাইপের অঞ্চল, তো সো ওই ওয়াশরুমটা ছিল বাসার একটু বাইরে। সো বাসা থেকে নেমে ওয়াশরুম, সো ওয়াশরুমের মধ্যে মানে আপু এই যে এভাবে ছিল, এবং সামনে একটা আয়না ছিল, লিটারেলি সামনে একটা আয়না ছিল, এবং আয়নার সামনে এভাবে দাঁড়াই ছিল। সো ভাই একটু অবাক হইলো যে কি ব্যাপার, সে বারান্দা মানে হচ্ছে ওয়াশরুমে দাঁড়ায় আছে, আবার হচ্ছে সে আয়নার সামনে এভাবে দাঁড়ায় আছে। সো সে কোনো কথা বলতেছে না, খুবই ভালো কথা। সো সে প্রথমত বললো যে কি ব্যাপার, তুমি এখানে কি করতেছো। পরবর্তীতে মনে হচ্ছিল যে সে একটা কোনো ভ্রম বা সামথিং কিছুতে আছে। পরবর্তীতে বললো আমি কেন ওয়াশরুমে চলে আসছি। পরে বললো আচ্ছা ঠিক আছে চলো। দ্বিতীয় দিনও ঠিক রাত 1টা থেকে 1:30 বা 2টার দিকে, সো সেই সেম টাইমে আপু নাই। সেম ভাবে বাসার মধ্যে খোঁজাখুঁজি করলো, গিয়ে দেখে ওয়াশরুমের মধ্যে এরকম করে দাঁড়ায়, এমন এমন করতেছে। সো আবারও ডাকলো কি ব্যাপার, তুমি এরকম তো আগে ছিল না, এরকম হুট করে হইলো। বলছে আমি তো নিজেও জানি না, আর এই সময়টা আমার সাথে কি হয় আমি নিজেও বুঝতে পারি না। সো বলো আচ্ছা ঠিক আছে রুমে চলো। সো আপু এবং ভাইয়া কেউ এই মানে জিন টিন ওরকম ভূত টুতে পাত্তা দিত না, জিন তো আছে, সো ভূত টুতে পাত্তা দিত না। সো মনে করতো যে ঘুমের মধ্যে হাঁটে, একটা তো ডিসঅর্ডার থাকে যে, হ্যাঁ, যে ঘুমের মধ্যে হাঁটা আসলে। সো ওইটা মনে করছে। পরবর্তী দিনে এরকম 4 থেকে 5 দিন হইছে, সো একই রকম। সো বাট লাস্ট ডেতে যে জিনিসটা হইলো আসলে, যেটা একটু বেশি ভীতিকর ছিল, একটু শুনেন মজা পাবেন। সেটা হচ্ছে যে লাস্ট ডেতে যেটা হইছে 6 নাম্বার দিনে মেবি। সো 6 নাম্বার দিনে যেটা হইলো সেটা হচ্ছে যে আপুকে লিটারেলি খুঁজতেছে। তো প্রথমে ভাইয়া মনে করছিল যে ওদের হচ্ছে একটা বারান্দা আছে, বেলকুনি আছে, বেলকুনির মধ্যে একটা চেয়ার এমনি এমনি নড়তি ছিল। সো মনে করছে আসলে হচ্ছে বেলকুনির মধ্যে হয়তো বা আপু আছে। সো ভাইয়া প্রথমে বেলকুনির শব্দ পেয়ে বেলকুনিতে গেল, গিয়ে দেখে বেলকুনির চেয়ারটা এমন করে তখন নড়ানড়ি আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। সো বন্ধ হয়ে যাওয়ার পরবর্তীতে কি জানি একটা গরম একটা বাতাস গায়ের সামন দিয়ে লেগে চলে গেল। সো গরম বাতাস লাগার পর ওয়াশরুমে শব্দ হইছে। ভাইয়া সরাসরি মানে বুঝতে পারছে যে টানা এতদিন এরকম হইছে। সো আমি একটু ওয়াশরুমে গিয়ে চেক করি। সো ওয়াশরুমে গিয়ে দেখে যে আপু কি করছে, ওই ওয়াশরুমের যে গ্লাস আছে বা সামথিং কিছু, ওইটা দিয়ে হাত কাটছে। হাত কাটার পরবর্তীতে গ্লাসের মধ্যে একটা লেখা হচ্ছে ইংরেজি ওয়ার্ডে হচ্ছে এম লিখা, এরকম করে ইংরেজি ওয়ার্ডে কি লিখা বলতো বাবা, এম লিখা, এরকম করে
ইংরেজি ওয়ার্ডে এম লিখা। সো এরকম ইংরেজি ওয়ার্ডে এম লিখা, এবং আপু কেন জানি একটা মানে কণ্ঠটা একটু পুরুষ মানুষের মতো ভারী হয়ে গেছে, এবং এরকম করে বলতেছিল তোরা সবাই মরবি, মরবি তোরা সবাই, এমন করে বলার পর আপুর হাত দিয়ে তো লিটারেলি রক্ত পড়তেছে। ভাই বলছে এই কি হয়েছে তোমার? পরবর্তীতে মানে আপুর সেন্সলেস এর মতো হয়ে গেছে। পরবর্তীতে আপুকে রুমে নিয়ে আসছে। একটা মামা ছিল ওই ভাইয়াটার, রাজীব ভাইয়ার। সো মামাটা আবার হচ্ছে একটু মানে ওই মৌলবী বা হচ্ছে গিয়ে এইসবের ব্যাপারে জানতো বেশি। সো মামাকে উনি ফোন দিয়ে ডেকে নিয়ে আসে পরবর্তী দিনে। সো মামা নিজে এসে বলতেছিল যে তোমাদের সাথে কি আদৌ কি মানে এরকম কিছু ঘটনা ঘটতেছে? তো বললো যে হ্যাঁ আসলে এরকম কিছু ঘটনা ঘটতেছে। সো পরবর্তীতে তোমার হচ্ছে গিয়ে তোমার বললো যে তোমরা হচ্ছে এই যে মানে মামা দেখেই নাকি বুঝছে যে এখানে কিছু একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আছে। উনি নাকি বুঝতে পারছে এইভাবে যে আপনি চিন্তা করেন যে এমটাকে নাকি বলতেছিল যে সেটা আসলে ও রাতের বেলা এম লিখি নাই, এমটাকে আসলে নাকি উল্টাই দিলে আরবি ওয়ার্ডে মেবি 8 হয়ে যায়। সো 3টা 8 বা সামথিং এরকম কিছু যদি হয়ে যায় তাহলে নাকি মানে জিনের একটা জাতিকে নির্দেশ করে। সো জিনের একটা জাতি মানে হচ্ছে যেগুলো জিনের খারাপ জাতি, ঠিক আছে? সো জিনের খারাপ জাতি মানে যাদেরকে যারা হচ্ছে গিয়ে তোমার ব্ল্যাক ম্যাজিক করা হয় বেসিক্যালি। সো পরবর্তীতে হচ্ছে উনি বললো যে তোমরা হচ্ছে গিয়ে ওই ওই কি জানি মামা জানি কিভাবে হচ্ছে গিয়ে ওই যে গাছের জানি ফুলদানি বা সামথিং যেটা ছিল ওইটা পাইছে। তারপর বললো যে এটা তোমরা কোথায় থেকে পাইছো? পরবর্তীতে বললো যে এটা তো আসলে কোথায় থেকে পাইছে, এটা গিফটের সময় গিফট দিছিল। সো উনি ওই ফুলদানির ইয়াটা খুলছে, উপরে খোলার পরবর্তীতে ভিতরে দেখে যে শুকনা 2টা গরু আছে না, গরুর চোখ, আর হচ্ছে গিয়ে ওই আপু মৌমিতা আপুর হচ্ছে গিয়ে তোমার ওই কিছু চুল ছিল এবং নখ ছিল, মানে নখের আসলে কাটা নখ এবং চুল ছিল এবং কাপড় ছিল। পরবর্তীতে হচ্ছে পাশের বাসার হচ্ছে মানে পাশের বাসা তো না, বললো যে এরকম আর কতগুলো আছে, বলতেছে এরকম তো আমরা পুরো বাসার মধ্যেই দিয়ে দিছি। সবগুলো রুমের মধ্যে গিয়ে দেখলো যে সবগুলোতে কিছু না কিছু আছে, হয়তো বা হচ্ছে কাকের আসলে ঠোঁট, অথবা হচ্ছে গরুর শিংয়ের অংশ, অথবা হচ্ছে গিয়ে তোমার ওই আরবিতে বিপরীত ভাবে লিখা কিছু হচ্ছে গিয়ে কিছু জিনিসপত্র, মানে আরবিটাকে মনে হয় উল্টা পাশে লেখা হয়েছে এরকম জিনিসপত্র। এবং সব থেকে ভয়ানক ব্যাপার এটা ছিল যে বিভিন্ন রকম মরা ধরো হচ্ছে গরুর চোখ, অথবা হচ্ছে তার হাড্ডি, অথবা হচ্ছে সাপের একটা এরকম জিনিসপত্র ছিল, বা মরা কাকের অংশ, এরকম জিনিসপত্র করা ছিল। সো পরবর্তীতে উনি বললো যে আসলে আপনাদেরকে তো আসলে এই জায়গার মধ্যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। সো এই ব্ল্যাক ম্যাজিকটা যদি সরানো লাগে বা সরানো হয় তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই জিনিসটা খুবই একটু স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে, কারণ এখানের মধ্যে পুরো বাসার মধ্যে যেহেতু 6 জায়গায় করা হয়েছে, 6 জায়গায় করার জন্য এইটা একটু স্ট্রং, এবং মানে জিন, অনেকগুলো জিন এখানে মানে ইনভলভমেন্ট আছে আর কি। পরবর্তী দিনে যেটা করা হইলো, উনি বললো যে তুমি একটা হচ্ছে গিয়ে ওই যে কি বলে এটাকে, ওই যে মারা গেলে যে সাদা কাপড়, ওই যে কাপনের কাপড়, সো বড় একটা কাপনের কাপড় নিয়ে আসতে বললো, এবং সবগুলো সাইডে সাইডে ওই জিনিসপত্রগুলো রেখে দিল। সো রেখে দেওয়ার পরবর্তীতে সময় পার হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এখন আর বলবো না, ঠিক আছে? নেক্সটটা হচ্ছে নেক্সট ডেটে বলবো, ঠিক আছে? ঠিক আছে। এটা আসলেই অনেক বেশি ভয়ঙ্কর ছিল, এটা সত্যি। আমি 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 যতটুকু শুনছি, যার কাছ থেকে শুনছি, ব্ল্যাক ম্যাজিক গুলো একটু সিরিয়াস আকারই হয়। সো সো ব্ল্যাক ম্যাজিকের কাহিনী থেকেই শোনা, এটা তো আসলে আমি সামনাসামনি দেখি নাই, তাই আমি বলতে পারবো না আসলে। সো যাই হোক, ইনশাল্লাহ যদি আসলেই দেখা হয় তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে, সেটা সেই পর্যন্ত থাকবে। হ্যাঁ বলবো ইনশাল্লাহ, এটা লাস্ট পার্টটা নেক্সট ডেটে বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সময় নেই যেহেতু পুরাটা বলার। সো আমি নেক্সট ডেটে বাকিটুকু বলবো কিভাবে কি হয়েছিল। সো ইনশাল্লাহ নেক্সট ডেটের জন্য অপেক্ষা করবেন, হয়তো বা নেক্সট ফ্রাইডে বা সোমবারে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ক্লাস শেষে জানাই দিবেন। আসসালামু আলাইকুম।